সময় থাকতে ভালোবাসার মানুষের মূল্য দিতে শিখুন। এমনও তো হতে পারে সে আজ আছে কাল নাও থাকতে পারে। আজকে আমি তোমাদের এমন একটি স্টোরি শোনাবো যেটা শুনে আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে এই স্টোরিটা লিখে পাঠিয়েছে ভাইয়াটার হয়ে আমি গল্পটা আপনাদের বলে শোনাবো। তো শুরু করি। বাহির থেকে আড্ডা দিয়ে বাসায় আসলাম। এমনিতে বাবা মা গ্রামে থাকে, চাকরির জন্য আমি শহরে কোনো এক ফ্ল্যাটে থাকি। কিন্তু রাত 9টা বাজলে বাড়ির থেকে কল দিত, বক বক করতো এত রাতে বাহিরে আড্ডা দেই কেন, অথচ তখন বাজে রাত 9টা। আসলে 9টা তেমন বেশি না, তবে পরিবারের কাছে একটা চিন্তার বিষয়। কি করে সে? যাই হোক, বাসায় ঢুকে ফ্রেশ হলাম, তখনই মোবাইলটা কেঁপে উঠলো। যে দেখি প্রিয় মানুষটার কলটা রিসিভ করলাম ভয়ে ভয়ে, কেননা একটু আগে তাকে রিক্সাতে উঠিয়ে দিয়েছি বাসার দিকে। আর এত জলদি কল রিসিভ করার পর সোজা বলে উঠলো, নিচে আয়, তাও তুই করে। আমি বলছি কেন? তার একটাই কথা, তুই নিচে নামবি নাকি আমি তোর বাসায় আসবো। বাসায় বারান্দায় গিয়ে দেখি রিক্সা নিয়ে বসা সে। তার বায়না তাকে বাসায় দিয়ে আসতে হবে। বললাম, তুমি আগে কেন বলনি? তার এক কথা, নিচে নামবি না বাসায় ঢুকবো। বাসা থেকে বের হওয়াটা সহজ নয়, কেননা বাড়িওয়ালা করার নির্দেশ রাত 11টার পর বাহিরে থাকতে পারবো না, আর থাকলেও গেট লক হয়ে যাবে, ঢুকতে পারবো না। যাই হোক, রাত বাজে 9টা, হাতে এখনো আরো 2 ঘন্টা সময়। বের হয়ে রিক্সায় উঠে তাকে তার বাসায় নামিয়ে দেয়, আর সে ততক্ষণ আমার কাঁধে মাথা রেখে তার স্বপ্নের কথা বলে যাচ্ছে। দেখতে দেখতে তার বাসার সামনে চলে আসলাম। পরের দিন কল, আজকে কি ঘুরতে বের হবা? আমি বললাম আজ অফিস আছে, তারপরের দিন যাব। সে বলল আচ্ছা ঠিক আছে। অফিস থেকে বাসায় ফিরলাম রাত 9টা বাজে। সারাদিন প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারিনি। ওর কথা ভাবতেই ওর ফোন আসলো। ফোন রিসিভ করলাম আর সে বলল, বাবু নিচে আসো, একটা সারপ্রাইজ আছে। আমি নিচে গিয়ে দেখি প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে। উকি মেরে দেখছিলাম ওর হাতে কিছু আছে কিনা, কিন্তু কই, কিছুই তো দেখলাম না। ভাবলাম পাগলিটা চুমু খাবার জন্য এসেছে, তাই ওকে চুমু খাবার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে পিছিয়ে গেল আর বলল, এখন চুমু খেতে হবে না, রাতে অনেক খেতে পারবা। আমি বললাম, রাতে অনেক খেতে পারবো মানে? সে বলল, বান্ধবীর বাসায় থাকার কথা বলে এসেছে, আজ তোমার সাথে থাকবো। আজ তোমার সাথে থাকবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি একটু রেগে বললাম, উফ, কেউ দেখে ফেলার আগে যাও তো। সে জেদ করতে লাগলো, আমি যাব না, সারারাত এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি বললাম, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম সে এখনো দাঁড়িয়ে আছে, মুখ গোমড়া করে, আর কিছু বাজে ছেলেরা ওর দিকে এগিয়ে আসছিল। আমি নিচে গিয়ে ওর হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসলাম। এখন কি করি? বাড়িওয়ালা যদি জানতে পারে আমাকে সোজা বের করে দিবে, তাই ওকে লুকিয়ে রাখলাম। দুজন একসাথে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি পাগলিটা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অনেক মিষ্টি দেখতে আর মায়াবী মুখ, কি আরামেই না ঘুমিয়ে আছে। না জানি কি স্বপ্ন দেখছে। আমি আলতো করে ওর চোখে মুখে আমার হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর সে আমার হাত ধরে ওর গালের সাথে চেপে ধরে রাখলো, যেন এটা ওর নিজের হাত। আমি হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু সে আরো শক্ত করে ধরে আছে, ছাড়ছেই না। এবার জোর করে হাতটা সরিয়ে নিলাম। তার ঘুম ভেঙে গেল। তাকে বললাম, জলদি বাসা থেকে যেতে হবে, তোমাকে কেউ দেখে ফেলতে পারে। সে বলল, আজ তো তোমার অফিস বন্ধ, তাই আজ সারাদিন তোমার সাথে কাটাবো, সারাদিন ঘুরবো, সন্ধ্যায় তুমি আমাকে বাসায় দিয়ে আসবা। আমি বললাম, আচ্ছা তুমি এখন বাসায় যাও, আমি একটু পরে গিয়ে তোমাকে নিয়ে আসবো। সে বাসায় চলে গেল। আমার কাছে কোনো টাকা নেই, এখন কি করি? তাকে নিয়ে সারাদিন ঘুরবো, যদি কিছু আবদার করে না দিয়ে তো পারবো না। আমি আমার বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার করলাম। ওর বাসার সামনে গিয়ে ওকে ফোন করলাম। আজ একটু অন্যরকম করে সেজেছে সে, এর আগে কখনো এভাবে সাজেনি, তাই কিছুক্ষণ হা করে তাকিয়েছিলাম ওর দিকে। সে বলল, কি দেখছো অমন করে? আমি বললাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, চোখ সরাতে পারছি না। সে মিষ্টি একটা হাসি দিয়েই বলল, দেখতে হবে না, বউটা কার? আমাকে ছাড়া সে কিছুই বোঝে না। আমি সাথে থাকলে জানো ওর আর কিচ্ছু যায় না। সে আর আমি আজ অনেক জায়গায় ঘুরলাম, আর সে আজ মন খুলে সব বলতে লাগলো আমায়, যেন আজই আমাদের শেষ দেখা। ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে এলো। সে বলল, এবার আমাকে পার্কে নিয়ে চলো। বিকেলবেলা ওকে নিয়ে পার্কে গেলাম। পার্কে সবাই জিএফকে দামি গিফট দিচ্ছে, কেউ কেউ দামি গাড়ি নিয়েও ঘুরতে এসেছে। এসব দেখে ভাবতে লাগলাম, পাগলিটা না জানে আবার কি আবদার করে বসে। কিন্তু সে দামি গিফট চাইলো না, আমাকে বলল, 10 টাকার বাদাম কিনে এনে দাও, দুজনে মিলে বাদাম খাবো আর গল্প করবো। সে আমার কাছে তেমন কিছুই আবদার করতো না, শুধু এতটুকুই বলতো, আমি তোমার কাছে কিছুই চাই না, আমাকে শুধু একটু ভালোবাসো, তাহলে আমি অনেক খুশি। আমি বাদাম কিনে আনলাম। আমি বাদামের খোসা ছড়িয়ে তার হাতে দিচ্ছিলাম, আর সেও খুশি মনে বাদাম খাচ্ছিল। সে আমাকে বলল, আচ্ছা জান, দেখো আমরা কত খুশি এখন, এভাবে যদি সারা জীবন একসাথে থাকতে পারতাম কতই না ভালো হতো বলো। আমি বললাম, থাকবো, দেখো একদিন তোমার
তোমাকে আমার বউ করে আনবো, সারা জীবন একসাথে থাকবো। কথাটা শুনেই সে আমাকে শক্ত করে আমার হাতটা ধরলো। আমরা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গেলাম। পুকুর পাড়ে বসে দুজনে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে এলো বুঝতেও পারলাম না। এবার তাকে তো তার বাসায় দিয়ে আসতে হবে, কিন্তু সে যেতে চাচ্ছে না। বলছে আরো কিছুক্ষণ একসাথে গল্প করবে, কিন্তু সন্ধ্যা গড়িয়ে এসেছে, তাই ওর বাসার দিকে রওনা হলাম। সারাটা পথ সে আমার হাত শক্ত করে ধরেছিল। একটু অন্যরকম অনুভব করছি। হঠাৎ করে ওর প্রতি ভালোবাসাটা কেমন যেন বেড়ে গেল। ওর প্রতি কেন জানি না একটা মায়া কাজ করতে লাগলো। হাঁটতে হাঁটতে ওর বাসার সামনে চলে এলাম। এবার সে আমার কপালে একটা চুমু খেলো আর বলল, এবার তুমি দাও। আমিও তার কপালে একটা চুমু দিলাম। আমাকে বিদায় জানিয়ে সে বাসার ভেতরে ঢুকে পড়লো। আমিও আমার বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তার কথা ভেবে ফোনটা হাতে নিলাম, কিন্তু কোনো মেসেজ নেই। রোজই মেসেজ দিয়ে ঘুম ভাঙাতো, আজ কোনো মেসেজ নেই। মনে মনে ভাবলাম হয়তো ব্যস্ত আছে বা ঘুম ভাঙেনি এখনো। আমি অফিসে চলে গেলাম। বাসায় ফিরে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। রোজ রাতে সে বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো চুমু খাবার জন্য, কিন্তু আজ কি হলো? মনে হয় একটু ব্যস্ত আছে। আমি আমার মতো খেয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম। ভাবলাম সে মেসেজ দিছে, হয়তো গুড মর্নিং জানিয়েছে, কিন্তু মেসেজে গিয়ে কোনো মেসেজ পেলাম না। তখন বুকের ভেতরটা একবার ধুক করে উঠলো। আমি তাকে বারবার ফোন করার পরও ফোন বন্ধ পাচ্ছিলাম। বুঝতে পারলাম কিছু হয়েছে। ছুটে গেলাম ওর বাসার দিকে, কিন্তু গিয়ে দেখি ওর বাসার বাহিরটা তালা দেওয়া। পাশের বাসার আপিকে জিজ্ঞেস করলাম। আপি বলল এই বাসায় কোনো একজন খুব অসুস্থ, তাই তাকে সবাই হসপিটালে নিয়ে গেছে। আমি হসপিটালে গিয়ে দেখি তার বাবা মা ওখানে বসে বসে কাঁদছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি কি হয়েছে, কাঁদছেন কেন? ওনারা আমাকে চিনতে পারেনি, তাই কোনো কথা না বলে কান্না করে যাচ্ছে। ডক্টরকে জিজ্ঞেস করলাম, স্যার ওনাদের কি হয়েছে, কাঁদছে কেন? ডক্টর বলল ওনাদের মেয়ের ক্যান্সার ধরা পড়েছে। এই কথা শোনার পর আমার হাহাকারটা আরো বেড়ে গেল। আমি রুমের দরজার কাছ দিয়ে ভেতরে তাকালাম। ভেতরে আমার মানুষটা শুয়ে আছে। তখন খুব ইচ্ছা করছিল ভেতরে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, তার কপালে একটা চুমু খেতে, কিন্তু বাহিরে ওর মা বাবা, তাই পারিনি। আমি আর কোথাও যাইনি তাকে ছেড়ে। যদি ওর কিছু হয়ে যায়, হসপিটালের বাইরেই অপেক্ষা করতে লাগলাম পাগলিটার জন্য। আর প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ তুমি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও। সারাদিন ওখানেই কেটে গেল। কিছু খাইনি, কিছু খেতে পারছি না, খাবার গিলতেও পারি না। রাত হয়ে গেল। আমি তার রুমের সামনে বসে রইলাম। পরের দিন সকালে কোনো এক কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে দেখি তার বাবা মা অনেক কান্না করছে। ওদের আরো কিছু আত্মীয় স্বজনও ছিল। সবার কান্নাকাটি দেখে অনেক ভয় করছিল আমার। আস্তে আস্তে ওর রুমের দিকে এগিয়ে গেলাম। এবার দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। তাকিয়ে দেখি সে আর বেঁচে নেই, না ফেরার দেশে চলে গেছে। আমি কান্না করতে পারছি না, কি করবো বুঝতে পারছি না। বিশ্বাস করতে পারছি না যে প্রিয় মানুষটা আর বেঁচে নেই। তখন মনে হচ্ছিল কেউ আমার বুকের মধ্যে হাতুড়ি পিটাচ্ছে। সকাল 10টা বাজে তার জানাজা হলো। সেদিন আমার সারাটা দিন কিভাবে কেটেছিল মনে নেই। এবার হাঁটতে শুরু করলাম। কোথায় যাচ্ছে নিজেও জানি না। বুকের বাঁ পাশে তীব্র ব্যথা করছে। ভিড়ের মধ্যে নিজেকে খুব একা মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমার জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুকুর পাড়ে, যেখানে বসে রোজ আমি তার সাথে গল্প করতাম। আকাশে তখন মিটি মিটি তারা জ্বলছে। তারার দিকে তাকিয়ে রইলাম। চলে গেলাম কল্পনার রাজ্যে। প্রিয়টার সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবতে লাগলাম। সেখানে বসে রোজ আমি তার সাথে কত গল্প করতাম। এখন আর কেউ মেসেজ দিয়ে গুড মর্নিং বলে ঘুম ভাঙাবে না। কেউ রোজ রাতে এসে বলবে না জান আমার কপালে একটা চুমু দাও। এখন কেউ আর আমার বুকে মাথা রেখে ঘুমাবে না। এভাবে ভাবতেই চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো।